নমস্কার। দুটো দফা ইলেকশনের পরে হঠাৎ করে আমরা ভারতবাসীরা একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। অনেকেই খবরটা হয়তো এখনো জানে না, বিশেষ করে সবাই এতে যাবে কিনা এই কনসেপ্টে। সেটা হলো জি নিউজ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের কোনো প্রচার, কোনো মিটিং, কোনো র্যালি সরাসরি লাইভ সম্প্রচার করবে না। অবাক হলেন শুনে? হ্যাঁ, একটা অবাক করার মতোই খবর। জি মিডিয়া তারা ঘোষণা করেছে যে মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের কোনো কিছুই তারা লাইভ পারফরমেন্স, কোনো কিছুই তারা লাইভ টেলিকাস্ট করবে না। হঠাৎ করে এই জি গ্রুপের এই ধরনের টার্ন নেওয়ার কারণটা কি? একবারে অনেকটাই ঘুরে বেঁকে বসার কারণটা কি? তো আজকে এই ভিডিওতে আমরা মূলত এটাই জানবো। আমরা এতদিন যাদেরকে গদি মিডিয়া বলতাম, অর্থাৎ গদি মিডিয়া কেন, গদি কনসেপ্টটা সেখান থেকে এসছে। মোদির গোদ মে बैठकर जो মিডিয়া চালাতে হ্যাঁ, তাকে আমরা গদি মিডিয়া বলতাম। এই হচ্ছে কনসেপ্টটা ছিল গদি মিডিয়া, অর্থাৎ মোদির গোদ মে बैठकर, সেখান থেকে গদি মিডিয়া এসেছিল। এবং আমরা খুব ভালো করে জানি এই নিউজ জগতে ভারতবর্ষের প্রথম নিউজ চ্যানেল, আমি যে সরকারি নিউজ চ্যানেলটা বাদ দিয়ে বেসরকারি পাবলিক প্রথম নিউজ চ্যানেল কিন্তু জি গ্রুপ, জি নিউজ। এবং সেই জি নিউজের মালিক সুভাষচন্দ্র, তার পরপর যদি কয়েকটা সিদ্ধান্ত দেখি, সেটা কিন্তু আশ্চর্য হওয়ার মতোই। কিছুদিন আগে আমরা দেখলাম উনি বললেন যে ফ্রিডম ইন্ডেক্সে ভারতবর্ষ 150 ক্রস করে গেল, এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। দেখুন, এই সুভাষচন্দ্র, যদি একটু পিছিয়ে যাই দেখতে পাবো এই সুভাষচন্দ্র এই নিউজ মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন এনেছিলেন। কেন বলছি? কারণ প্রথম মিডিয়া চ্যানেল, পাবলিক প্রথম মিডিয়া চ্যানেল এই সুভাষচন্দ্র 2014 আগে, অর্থাৎ 13-র শেষের থেকে আমরা দেখলাম হঠাৎই একটা মোদি মোদি মোদি। তখন কিন্তু বাকি নিউজ চ্যানেল যেগুলো ছিল, লাইক এবিপি গ্রুপ, এনডিটিভি, নিউজ 18, এদের কিন্তু সেই ধরনের মোদির প্রচার, মোদিরকে বড় করে তোলা, এই কনসেপ্টটা কোথাও দেখতে পাইনি। একমাত্র সুভাষচন্দ্র, অর্থাৎ জি এর যে মালিক সুভাষচন্দ্রকে আমরা দেখেছিলাম এই 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 কনসেপ্টটা নিয়ে এগিয়ে যেতে। এবং তারপর থেকেই সুভাষচন্দ্র নানাভাবে মোদির সারা দিন রাত স্তুতি গেয়েছেন। মোদি সব এই ধরনের, আমরা জিতে যে প্রোগ্রামগুলো দেখতাম, মোদির সমস্ত কিছুই মোদিকে বড় করে তুলে তোলা, এগুলো আমরা দেখেছি বিভিন্নভাবে। সেইখান থেকেই পরবর্তীকালে আর বাকি যে এবিপি বলুন, এএনআই বলুন, বা রিপাবলিকের মতো গ্রুপ যারা পরবর্তীকালে জন্মালো, তারাও সেই একই কনসেপ্টে এগিয়ে গেল এবং বিভিন্নভাবে সেই কনসেপ্টে যেতে বাধ্য করা হয়েছে, সেটা আমরা আজকে জানি। কিন্তু এই দুদফা নির্বাচনের শেষে হঠাৎ করে সুভাষচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের কোনো র্যালি বা কোনো সভা লাইভ টেলিকাস্ট করবে না। কেন এই সিদ্ধান্ত নিলেন? দুটো তিনটে এর পিছনে কারণ হতে পারে, কারণ হতে পারে আমার ধারণা। কারণ প্রথম দুদফা এবং আজকেও আরেক দফা নির্বাচন হয়ে গেল। প্রথম দুদফা নির্বাচনে মূলত নির্বাচন কমিশন এবং বিজেপি মিলিয়ে যে ধরনের ঘুঁটিটা সাজিয়েছিলেন, যেই লোকসভা কেন্দ্রগুলোতে ভোট করাতে চেয়েছিলেন প্রথমে, যেগুলো বিজেপির গড় বা বিজেপির একটা ভোট শতাংশ বেশি, এই কনসেপ্টে ভোট করাতে চেয়েছিলেন, সেখানে কিন্তু আমি আগেই বলেছি এই গো বলয় বা হিন্দি বলয়তে ভোট শতাংশ কিন্তু যথেষ্ট কম পড়েছে। তুলনামূলক যেখানে বিজেপির প্রভাবটা কম, যেমন ওয়েস্ট বেঙ্গল বা দক্ষিণের রাজ্যগুলোতে ভোট শতাংশ বেশি পড়েছে। চিন্তার ভাঁজ কিন্তু সেখান থেকেই শুরু হয়ে গেছে বিজেপি মহলে। তাহলে কি ধরে নিতে হবে এই সুভাষচন্দ্র, জি এর মালিক যিনি, তিনি কি আগাম কোনো একটা টের পেয়েছেন যে এইবার হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে? কারণ আমি এর আগেও 2004-এর সাইনিং ইন্ডিয়া গল্পটা কিন্তু আপনাদের সবাইকে বলেছিলাম, তখন এই এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা দেখলাম ইউপিএ সরকার এলো। তাই সুভাষচন্দ্র কি কোথাও একটা অনুধাবন বা কোথাও একটা বুঝতে পারলেন যে হয়তো এইবার সরকার চলে যাওয়া একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, তাই উনি, না হলে আপনি ভাবুন এই সুভাষচন্দ্র কিন্তু বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন। হ্যাঁ,
তাহলে এক ভাবতে হবে যে জি এর মালিক, যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন বিজেপির, মানে আজ থেকে 2022 সাল পর্যন্ত, 22-এ তাকে প্রথমে তো 2022-এর আগে বলতে 17-তে হরিয়ানাতে দেওয়া হয়েছিল, তারপর 22-এ বোধহয় রাজস্থান, হ্যাঁ রাজস্থান থেকে উনি জিতে আসতে পারেননি, সে প্রশ্ন ছাড়ুন। আজকের দিনে দাঁড়িয়ে মানে আজ থেকে 1 মাস 1.5 মাস আগে পর্যন্ত যিনি বা জি এর যে চ্যানেলগুলোতে আমরা দেখতাম মোদির স্তুতি বা মোদির ঝড়, মোদির প্রশংসার ঝড়, এগুলো দেখতাম, হঠাৎ করেই সুভাষচন্দ্র এই কনসেপ্টটা, মানে সুভাষচন্দ্র এইরকম চিন্তাভাবনা আনলেন কেন? তাহলে কি এইটা 1 নম্বর কারণ হতে পারে যে পরিবর্তন হতে চলেছে আরও একবার? 2 নম্বর, আমার যেটা মনে হয়, এই ধরনের লাগাতার সিবিআই, ইডি বা আইটি দিয়ে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার ফলে জনমানসে এই চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছে। মানুষ এখন এই নিউজ চ্যানেলগুলোর চেয়ে অন্যান্য কিছু বেশি ভরসা করছে। যেমন আমি অভিসার শর্মার কথা বলি, বা ধ্রুব রাঠি বা রবিশ কুমার, এদের দেখুন, আপনি লক্ষ্য করবেন এই ধ্রুব রাঠি বলুন, অভিসার শর্মা বলুন বা আকাশ ব্যানার্জি, এদের কিন্তু মিলিয়ন ফলোয়ার্স প্রত্যেকেরই, এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ হচ্ছে। তাহলে কি সুভাষচন্দ্র কোথাও এইটা বুঝতে পেরেছে, যদি আমি লাগাতার এই ধরনের মোদির জয়গান গাইতে থাকি, তাহলে বোধহয় আগামী দিনে মানুষ ভালোভাবে নিচ্ছে না, তাই কি উনি একটু বেঁকে বসলেন, একটু ঘুরে বসলেন? 3 নম্বর, আমরা খুব ভালো করে জানি যে এই মিডিয়া জগতে প্রথম নিউজ হিসেবে পদার্পণ, আমি আগেও বললাম, জি গ্রুপের। তার আগে উনি চাল ব্যবসায়ী ছিলেন, এবং আজকেও উনি কিন্তু জি নিউজের সিইও নন, উনি মালিক। খুব ভালো করে মাথায় আনুন, ভালো করে মাথায়, দুটোর মধ্যে পার্থক্য আছে, সিইও এবং মালিকের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। উনি কি মধ্যপ্রদেশে, আমি যতটা খবর জানলাম, মধ্যপ্রদেশে উনি কিছু একটা নতুন মানে বিজনেস করতে চেয়েছিলেন, সেখানকার বিজেপি সরকার তার সাথে কোঅপারেট করেনি বলে উনি কি বেঁকে বসলেন? দেখুন, কারণ অনেকগুলো হতে পারে, কোনটা সঠিক কারণ সেটা এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, কিন্তু যেটা মানে যে প্রশ্নটা আরো উস্কে দেয় এটার জন্য, সেটা হলো আগামী দিনে কি হতে পারে। দেখুন, জি, আমি প্রথমেই বলছি, নিউজ ইন্ডাস্ট্রিতে প্রথম। দ্বিতীয়ত, এই গদি কনসেপ্ট, এই গদি মিডিয়া কনসেপ্ট কিন্তু এই জি নিউজ প্রথম আনে। তাই সুতরাং বাকি নিউজগুলো, সেটা চাপে পড়ে হোক বা পয়সার কাছেই হোক বা যেভাবে হোক, ন্যাশনাল ওয়াইজ যে মিডিয়া চ্যানেলগুলো আছে, একটাও তো মিডিয়া নেই যেখানে বিরোধীদের কথা বলে, কেউ নেই। বাধ্য হয়ে অভিসার শর্মা বলুন, রবিশ কুমার বলুন, এরা নিউজ ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়ে আলাদা করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে, এটা আমরা ভালো করেই জানি। তাহলে কি আমি ধরে নেব আগামী দিনে বাকি যে নিউজ চ্যানেলগুলো আছে, যাই এবিপি বলুন বা অন্যান্য যে সমস্ত গোষ্ঠী আছে, তারা কি আস্তে আস্তে টার্ন নেবে? কি মনে হয়? হ্যাঁ, দেখুন, নিউজ 18 আম্বানির চ্যানেল হয়তো আজকেই টার্ন নেবে না, সিএনবিসি আদানির চ্যানেল হয়তো আজকেই টার্ন নেবে না, কিন্তু এছাড়াও যে বাকি চ্যানেলগুলো আছে, হয়তো রিপাবলিকও মনে হয় টার্ন নেবে না। দেখুন, কিন্তু যদি এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, সুভাষচন্দ্র মধ্যে যদি এই ব্যাপারটা উনি বুঝতে পারেন, উনি যদি দূরদর্শী মানুষ, উনি যদি দূরেরটা দেখতে পান যে সরকার হয়তো পরিবর্তন হতে চলেছে, তাই হয়তো উনি স্পিড চেঞ্জ বলবো না, তাই হয়তো উনি একটু বিকল্প রাস্তা পাচ্ছেন, সেটাও কিন্তু অসম্ভব কিছু না আগামী দিনের জন্য। দেখুন, দুটো ফেজ হয়েছে, আজকে 3 নম্বর ফেজ হলো। আজকেও কিন্তু ভোট শতাংশ খুব ভালো বলা যায় না, 60-61% মতো ভোট পড়েছে। বিশেষত এটা সারা দেশ জুড়ে বলছি, হিন্দি বলয়গুলোতে কিন্তু ভোট শতাংশ আজকেও কম। চিন্তার ভাষটা সেখানে। দেখা যাক আগামী দিন কি হয়, কোন দিকে এগিয়ে যায়। এখনো 4টে ফেজ আছে, দেখা যাক কি হয়। আগামী দিন আমরা আরো ডিটেলে জানতে পারবো কি হবে না হবে, কিন্তু তারই মাঝে কয়েকটা প্রশ্ন শুধু উস্কে দিল। দেখুন, আমি আরো শেষ করতাম, আর একটা কথা বলে শেষ করি। এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে সন্দেশখালীর ঘটনাটা, খুব প্র্যাকটিক্যাল লক্ষ্য করুন, সন্দেশখালীর যে স্টিং অপারেশনের ভিডিওটা প্রথম কিন্তু আনলো জি 24 ঘন্টা। দেখুন, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাছে কিন্তু খবর এসে গেছে যেহেতু স্টিং অপারেশন, কিন্তু কি প্রয়োজন ছিল জি এরই সবচেয়ে আগে দেখানোর? জি যে সময় দেখেছি সে সময় কিন্তু এবিপি দেখায়নি, সেই সময় নিউজ 18 দেখায়নি, সেই সময়
TV9 দেখায়নি, সে সময় রিপাবলিক তো অনেক পরে দেখেছি, সবার শেষে আমরা এটা ভালো করে জানি। তাহলে জি এর কি প্রয়োজন পড়লো সবচেয়ে আগে নিউজটা করার? জি নিউজ করার প্রায় 1.5 ঘন্টা পর এবিপি নিউজ করেছে সন্দেশখালীর যে স্টিং অপারেশনের ঘটনাটা, যেটা একটা যে ভাইরাল ভিডিও যেটা বেরিয়েছে, যে ঘটনাটা সাজানো। সুতরাং জি কিন্তু চাইছে কোনোভাবে মোদির, অমিত শাহের আর স্তুতি বা আর জয়গান না গাইতে, সেটা আমরা লক্ষ্য করছি কদিন ধরে। দেখা যাক আগামী দিন কি হয়। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন এবং কমেন্টে জানান যদি সত্যি সত্যি সমস্ত মিডিয়া চ্যানেলগুলো ঘুরতে থাকে, তাহলে আগামী দিন ভারতবর্ষ কোন রাস্তায় এগোচ্ছে। যাই হোক, আজকের মতো চললাম। ভালো থাকবেন, শুভরাত্রি।